ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায়ের 3 নম্বর পার্ট। আজকে আমরা পড়ব 9.5 প্রশমন বিক্রিয়া। তো লেটস স্টার্ট। 9.5 প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিয়াকশন। আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে H+ অর্থাৎ প্রোটন দান করে এবং ক্ষারীয় দ্রবণে জলীয় দ্রবণে OH দান করে অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন দান করে। তাই অ্যাসিড ও ক্ষার একত্রে মিশ্রিত করলে অ্যাসিডের প্রোটন এবং ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তাহলে কি করে? অ্যাসিডের সোডিয়াম, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে, এই যে এখানে H+ আর এখানে OH, এই দুইটা বিক্রিয়া করে পানি তৈরি করে। আর এই যে সোডিয়াম প্লাস অর্থাৎ এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এগুলো পানিতে বিয়োজিত অবস্থায় থাকে। এগুলো বিক্রিয়া করে সোডিয়াম তোমার লবণ তৈরি করে না, এগুলো বিয়োজিত অবস্থায় থাকে। ঠিক আছে? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে প্রোটন আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন দান করে। এই দ্রবণ দুটিকে একসাথে মিশ্রিত করলে অ্যাসিডের প্রোটন এবং ক্ষারের হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। অ্যাসিডের বাকি ঋণাত্মক আয়ন ক্লোরাইড আয়ন এবং ক্ষারের ধনাত্মক আয়ন বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে প্রশমন বিক্রিয়া বারবার আসতেছে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। কেননা এই বিক্রিয়াতে অ্যাসিড তার অ্যাসিডত্ব হারায় এবং ক্ষার তার ক্ষারকত্ব হারায় এবং প্রশম পদার্থ লবণ এবং পানি উৎপন্ন হয়। ঠিক আছে? তো অ্যাসিড এবং ক্ষার তাদের নিজ নিজ বৈশিষ্ট্য হারিয়ে ফেলে নিউট্রাল পদার্থ লবণ এবং পানি উৎপন্ন করে। এগুলোকে প্রশম পদার্থ বলা হচ্ছে। ঠিক আছে? উপরের বিক্রিয়াতে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে সোডিয়াম ক্লোরাইডের দেখো অ্যাকুয়াস জলীয় দ্রবণ তৈরি হয়েছে। তার মানে এটা আসলে এখানে লবণ হিসাবে নাই, এটা আয়ন হিসেবে বিভাজিত অবস্থায় আছে, এই জন্য এখানে অ্যাকুয়াস। আর এটা পানি লিকুইড তৈরি হয়ে যায়, এটা পানি তৈরি হয়ে যায়। আর সোডিয়াম ক্লোরাইড এটা ভাঙ্গা অবস্থায় থাকে। ঠিক আছে? সোডিয়াম এবং ক্লোরাইড আলাদা, এই জন্য AQ লেখা আছে এখানে। তো উপরের বিক্রিয়াতে দেখো 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে অর্থাৎ তার অ্যাসিডত্ব এবং নিজের ক্ষারকত্ব হারিয়ে ফেলে। কাজেই 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে। আবার সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন হয়। তো আমরা জানি যে এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ায় সবসময় অ্যাসিডের OH এবং ক্ষারের OH এবং অ্যাসিডের H+ মিলে পানি তৈরি হবে। আর ক্ষারের যে ধাতব অংশটা, ক্ষারে একটা ধাতব অংশ থাকবে, আর অ্যাসিডের যে ঋণাত্মক অংশটা থাকবে, এই দুইটা মিলে লবণ তৈরি হবে। ঠিক আছে? তো এখানে N2 সালফেট কেন? এখানে তার কারণ হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে কত? 1, আর সালফেট আয়নের যোজনী হচ্ছে কত? 2। সালফেট আয়নের যোজনী হচ্ছে কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1 আর সালফেট আয়নের যোজনী হচ্ছে 2। এই জন্য সালফেটের যোজনী এখানে সোডিয়ামকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? অর্থাৎ 1 অণু সালফেটের জন্য 2 অণু সোডিয়াম লাগবে। ঠিক আছে? তাহলে আগে এইভাবে তোমার মৌলের যে কোনো অণুর সংকেত আগে লিখে নিতে হবে, তাদের যোজনীকে মাথায় রেখে তারপর এটাকে সমতা করতে হবে। ঠিক আছে? উপরের বিক্রিয়া হতে দেখা যায় 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। তাহলে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। কেন? তার কারণ এখানে সালফেটের যোজনী হচ্ছে কত? 2। আর তাহলে একটা সালফেটের সাথে 2টা কত লাগবে? তোমার সোডিয়াম লাগবে, এই জন্য 2 মোল লাগবে। আর এখানে পানি অণু তৈরি হবে 2 মোল। ঠিক আছে? এখানে তার কারণ OH আছে 2টা, এখানে H2O আছে 2টা। ঠিক আছে? এ থেকে প্রমাণিত হয় যে কোনো নির্দিষ্ট অ্যাসিডের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অপর কোনো নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ 1 মোল টু 1 মোল, 1 মোল থেকে 2 মোল এরকম, বা 2 মোল থেকে 2 মোল এরকম একটা আরেকটাকে প্রশমিত করবে। তো এটাকে ওই যে সমতা করলে বোঝা যাবে যে কত মোল অ্যাসিডের জন্য কত মোল ক্ষার প্রয়োজন হবে। ঠিক আছে? তো দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব।
পরিপাকে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। খাদ্য হজম করতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্বস্তি বোধ হয়, এটাকে আমরা বলি যে অ্যাসিডিটি। সাধারণভাবে এটিকে অ্যাসিডিটি বলে। তো অ্যাসিডিটি কেন হয়? যদি কোনো কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ অ্যাসিড পাকস্থলী থেকে নিঃসৃত হয়েছে সেই পরিমাণ অ্যাসিড পরিপাকে লাগেনি, ঠিক আছে? পরিপাক হওয়ার পর এক্সট্রা অ্যাসিড থেকে গেছে, ওইটাই মূলত পেটের মধ্যে অস্বস্তি বোধ করা এবং অ্যাসিডিটি করে। অনেক সময় পেট ফুলে যায়, গ্যাস তৈরি হয়। বেশি দিন অ্যাসিডিটি থাকলে পাকস্থলীতে ঘা হয়ে যেতে পারে, এটাকে আলসার বলে। এটাকে আলসার, শুধু আলসার বা পেপটিক আলসারও বলা হয় অনেক সময়। এটাকে বলা হয় কি? পেপটিক আলসার, ঠিক আছে? পেপটিক আলসার বলা হয়। তো তাই এই অ্যাসিডকে প্রশমিত করতে অ্যান্টাসিড নামক ঔষধ খাওয়া হয়। তখন আমরা অ্যান্টাসিড খাই। তো অ্যান্টাসিড মেইনলি হচ্ছে এই যে অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে যেহেতু পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তাহলে এটাকে প্রশমিত করার জন্য আমাদের ক্ষার খাইতে হবে। তো এই ক্ষারগুলো হচ্ছে এরকম, আমরা যত ধরনের অ্যান্টাসিড খাই সেগুলো হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো মোটামুটি মৃদু ক্ষার। তো তোমরা অনেক সময় মনে করতে পারো তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড খাই না কেন? সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তীব্র ক্ষার। তো তীব্র ক্ষার খাওয়ার প্রয়োজন নেই। এরা ক্ষার জাতীয় পদার্থ, তাই পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এরা প্রশমিত করে। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার পানি কি তৈরি করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং পানি তৈরি করে। এই দুইটাই হচ্ছে কি আমাদের শরীরের জন্য অতটা ক্ষতিকর কোনো পদার্থ না। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পেটের মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং পানি তৈরি করে, ঠিক আছে? দাঁতের যত্নেও অ্যাসিড ব্যবহার করা হয়। কখনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে মুখ পরিষ্কার না করলে কিছুক্ষণ পর মুখে টকটক অনুভূত হয়। আসলে মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে যা আমাদের খাওয়া খাবার থেকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলো কি করে? জৈব অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডগুলোই মূলত মুখে টক স্বাদ অনুভূত করায়। তো এই অ্যাসিড দাঁতের এনামেল কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম দিয়ে তৈরি। দাঁতের এনামেলের মেইন উপাদান হচ্ছে কি? ক্যালসিয়াম। তাহলে দাঁতের যে এনামেল এটা হচ্ছে ক্যালসিয়ামের যৌগ। এখানকার মেইন উপাদান হচ্ছে ক্যালসিয়াম। মূলত শুধু দাঁত না, যত হাড় আছে যে কোনো হাড়েরই মেইন উপাদান হচ্ছে কি? ক্যালসিয়াম। আমাদের দাঁত হোক, শরীরের যে শক্ত অংশগুলো আছে, তোমার তোমার অস্থি, তরুণাস্থি, তারপর দাঁত, এগুলো হচ্ছে ক্যালসিয়ামের যৌগ। তো এগুলোকে ওই অ্যাসিডটা ক্ষয় করে দেয়। টুথপেস্টে থাকা ক্ষার জাতীয় পদার্থ এই সকল অ্যাসিডকে প্রশমিত করে দেয়। টুথপেস্টে কি থাকে? যে কোনো যত ধরনের পরিষ্কারক আছে, সেটা টুথপেস্ট থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট, সবগুলোতেই কি থাকে? ক্ষার থাকে। সবগুলোতেই কি থাকে? ক্ষার থাকে। ওকে। তো এই কারণে দাঁতের যে অ্যাসিডিটি, দাঁতের মুখের মধ্যে যে অ্যাসিড, সেই অ্যাসিড এবং টুথপেস্টে থাকা ক্ষার পরস্পরকে প্রশমিত করে দেয়। এই জন্য অ্যাসিড, তোমরা দেখবা যে টুথপেস্টের টেস্ট কিন্তু মানে কেমন একটা টেস্ট, তাই না? বিদঘুটে টেস্ট। ওকে। কৃষিক্ষেত্রে গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আয়ন ইত্যাদি শোষণ করে তখন মাটি অম্লীয় হয়ে যায়। মাটি তখন কি হয়? অম্লীয় হয়ে যায়। এগুলো যখন নিয়ে নেয় তখন মাটিতে এই এই এগুলো থেকেই ধাতব হাইড্রোক্সাইড, অর্থাৎ তোমার থেকে, সে যেটা ক্ষার থেকে তার ধাতব অংশটা সে তারা কি করে? নিয়ে নেয়। ক্ষার থেকে বা ক্ষারক থেকে ধাতব অংশটাকে তারা নিয়ে নেয়। ফলে এখানে অ্যাসিডের পরিমাণ তত ক্ষার কি হলো? কমে গেল। তাহলে তোমার এখানে অ্যাসিডিটি বৃদ্ধি পায়, ঠিক আছে? অম্লীয় হয়ে যায়, তখন H+ পরিমাণ বেড়ে যায়। ফলে এটা উর্বরতা হ্রাস পায়। ধর মাটির যদি অম্লতা বেড়ে যায় তাহলে উর্বরতা হ্রাস পায়। একইভাবে মাটির ক্ষারত্ব বৃদ্ধি পেলেও কিন্তু মাটির উর্বরতা হ্রাস পায়। কারণ আমরা জানি যে মাটির একটা নির্দিষ্ট পরিমাণ কি লাগে? তোমার pH এর মান লাগে। তো মাটির উর্বরতা বৃদ্ধি করতে চুন ব্যবহার করতে হয়। তখন আমরা এই মাটির অ্যাসিডিটি কমানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্ষারক, অ্যাড করে দেই। তো চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি? চুনা পাথর। এটা হচ্ছে চুনা পাথর। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে চুনের পানি, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি। এটাকে যখন পানির সাথে মেশানো হবে তখন চুনের পানি হবে। চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, ঠিক আছে? এরপর হচ্ছে লবণ। তোমরা ইতোমধ্যে জেনেছো যে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। লবণের ধনাত্মক আয়নটি ক্ষার থেকে আসে এবং তাই ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক বলে। তাহলে
লবণের যে ধনাত্মক আয়ন যেটা যেটা হচ্ছে মনে করো সোডিয়াম, এটা কোত্থেকে আসে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে, ঠিক আছে। এই জন্য সোডিয়াম আয়নটাকে বলা হয় ক্ষারীয় আয়ন। এটাকে কি বলা হয়? ক্ষার থেকে আসে, তাই এটাকে বলা হয় ক্ষারীয় আয়ন বা বেসিক বেসিক রেডিক্যাল। বেস মানে ক্ষার, এই বেসিক মানে মৌলিক না, বেস মানে ক্ষার, সেই বেসিক রেডিক্যাল অর্থাৎ ক্ষারীয় মূলক। আর লবণের ঋণাত্মক যে আয়ন ওটা আসে তোমার অ্যাসিড থেকেই, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনটা আসে HCl থেকে, বা সালফেট লবণ যদি হয় তাহলে সেটা আসে সালফিউরিক অ্যাসিড থেকে, বা নাইট্রোজেন নাইট্রেট লবণ যদি হয় তাহলে সেটা নাইট্রেটটা আসে নাইট্রিক অ্যাসিড থেকে, ঠিক আছে। তো এই আয়নটি, ঋণাত্মক আয়নটি অ্যাসিড বা অম্ল থেকে আসে, তাই লবণের ঋণাত্মক আয়নকে অম্লীয় মূলক বলা হয়, অ্যাসিড রেডিক্যাল, ঠিক আছে, অ্যাসিড রেডিক্যাল। তাহলে এখানে অ্যাসিড রেডিক্যাল এবং বেসিক রেডিক্যাল বা ক্ষারীয় মূলক এবং অম্লীয় মূলক কি? তাহলে লবণের যে দুইটা অংশ আছে, লবণে দুইটা থাকে মেনলি। লবণে থাকে কি, মনে করো যে কোনো একটা লবণ, সোডিয়াম সালফেট হোক বা সোডিয়াম ক্লোরাইড হোক বা ক্যালসিয়াম নাইট্রেট হোক, তো যেটাই হোক না কেন, তো এই যে ক্যালসিয়াম এবং সোডিয়াম এটা আসে কোথা থেকে? ক্ষার থেকে, ক্ষার থেকে আসে লবণ যখন উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলা হয় ক্ষারীয় মূলক। আর এই যে ঋণাত্মক যে জায়গাটা, এটা কি আসে? এটা সালফিউরিক অ্যাসিড থেকে আসে, এটা নাইট্রিক অ্যাসিড থেকে আসে, এই জন্য ঋণাত্মক অংশটাকে বলা হয় অম্লীয় মূলক বা অ্যাসিড মূলক, অ্যাসিড রেডিক্যাল। তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির। তাহলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যখন বিক্রিয়া করে, তখন পুরো অ্যাসিড এবং পুরো ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে সব কী হয়ে যায়? লবণ এবং পানি উৎপন্ন হয়ে যায়। এই জন্য এই যে জলীয় দ্রবণটা এটা নিরপেক্ষ হয়ে থাকে, ঠিক আছে। এখানে অ্যাসিডের পরিমাণ বা ক্ষারের পরিমাণ খুব বেশি থাকে না, ঠিক আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট ইত্যাদির জলীয় দ্রবণ নিরপেক্ষ হয়। যেমন মানে কি এটা, তো এগুলো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের লবণ, ঠিক আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড থেকে আসছে, হয়তো বা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম অক্সাইড থেকে আসছে, হাইড্রোক্সাইড থেকে আসছে। তো এটা কি H2SO4 থেকে আসছে এটা। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা থেকে কি হয়েছে? সোডিয়াম সালফেট লবণ তৈরি হয়েছে। এই জন্য দুইটাই কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এই জন্য এখানে যে লবণটা উৎপন্ন হবে, অর্থাৎ পুরো লবণ এবং পুরো অ্যাসিড কি হয়ে যাবে না, মানে সব ক্ষার এবং অ্যাসিড কী হবে? পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানিতে পরিণত হবে। এই জন্য কোনো অম্ল এবং কোনো অ্যাসিড এবং কোনো ক্ষার সেখানে উপস্থিত থাকবে না। এই জন্য এই জলীয় দ্রবণগুলো নিরপেক্ষ হয়, অর্থাৎ এরা রিভার্স বিক্রিয়া করে না জেনারেলি, এরা ভেঙে গিয়ে অ্যাসিড এবং ক্ষার তৈরি করে না। কিন্তু তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের বিক্রিয়ায় তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যদি হয় তাহলে সেটা অম্লীয় প্রকৃতির হবে। কেন? তার কারণ হচ্ছে তীব্র অ্যাসিড সব অ্যাসিড ভেঙে গিয়ে H+ আয়ন তৈরি করবে, তাহলে H+ আয়নের পরিমাণ বেশি হবে। অপরদিকে মৃদু ক্ষার যদি হয় সেক্ষেত্রে সব ক্ষার ভাঙবে না, না ভেঙে কী হবে? OH আয়নের পরিমাণ কমে যাবে। তো OH হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ যদি কমে যায় তাহলে লবণ সমস্ত তোমার OH আয়ন পানিতে পরিণত হবে, সমস্ত OH আয়ন পানিতে পরিণত হবে, কিন্তু এক্সট্রা H+ আয়ন, যেহেতু অ্যাসিডটা কি তীব্র, তাহলে H+ আয়ন অতিরিক্ত থেকে যাবে, ঠিক আছে। তখন ক্ষারের ভাঙ্গন হবে কম আর অ্যাসিডের ভাঙ্গন হবে বেশি। ফলে ক্ষারের যে OH আর অ্যাসিডের H+ মিলে পানি তৈরি করবে, কিন্তু এক্সট্রা H+ থেকে যাবে, ঠিক আছে। এই জন্য তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের যৌগগুলো হবে কি? অম্লীয় হবে, অর্থাৎ এখানে এক্সট্রা H+ থেকে যাবে। আর আমরা জানি যে অ্যাসিড মানেই হচ্ছে জলীয় দ্রবণে যদি H+ আয়নের পরিমাণ থাকে, H+ আয়ন যদি অতিরিক্ত থাকে তাহলে সেটাই হচ্ছে কি অম্ল বা অ্যাসিড। যেমন আয়রন ক্লোরাইড এবং জিঙ্ক নাইট্রেট, আয়রন ক্লোরাইড এবং জিঙ্ক নাইট্রেট ইত্যাদি জলীয় দ্রবণ অম্লীয় হয়। কীভাবে অম্লীয় হয় দেখো, এখানে তোমার ফেরিক হাইড্রোক্সাইড বা ফেরাস হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড, না ফেরাস হাইড্রোক্সাইড। তো মনে করো যে ফেরাস হাইড্রোক্সাইড এবং H2SO4 ক্লোরিন আছে, HCl, তাহলে তীব্র অ্যাসিড। তো এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে কি তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, আর ফেরাস হাইড্রোক্সাইড যেটা এটা হচ্ছে তীব্র ক্ষার না, এটা মৃদু ক্ষার। তো এখানে OH
কম ভাঙবে, আর এখানে HCl 100% ভেঙে যাবে। তাহলে HCl যখন 100% ভেঙে যাবে তাহলে OH কম থাকবে। তাহলে ওই কম পরিমাণ OH এবং H+ মিলে পানি তৈরি হবে, ঠিক আছে, H2O। আর একইভাবে যে তোমার ক্লোরাইড আয়ন এবং আয়রন আয়ন, তাহলে এখানে কি হবে, ফেরিক ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে, এটা ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে ফেরিক ক্লোরাইড তৈরি করবে। আর এইখানে যে অতিরিক্ত HCl গুলো কি থাকবে, অতিরিক্ত HCl এর অতিরিক্ত H+ গুলো কি থাকবে, থেকে যাবে। আর কিছু ক্লোরাইড আয়নও থেকে যাবে, কিছু অতিরিক্ত ক্লোরাইড আয়নও থেকে যাবে। তার কারণ এখানে সবগুলো ভাঙবে না, সবগুলো আয়রন এবং সবগুলো হাইড্রোক্সিল মূলক ভেঙে যাবে না, ফলে দ্রবণে H+ এবং ক্লোরাইড আয়নের আয়ন উদ্ধৃত হিসেবে থেকে যাবে, ফলে এটা কি হবে, অ্যাসিডিও হবে এই দ্রবণটা, ঠিক আছে। একইভাবে উল্টোভাবে যদি তোমার তীব্র ক্ষার হয়, তাহলে একইভাবে তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হবে, যেমন সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট, এইগুলোর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হবে। কীভাবে ক্ষারীয় প্রকৃতির হবে, তো এই যে ক্ষার, সোডিয়াম কার্বনেট ক্ষারটা হচ্ছে তীব্র ক্ষার, এই ক্ষারটা কি তীব্র ক্ষার, এটা হচ্ছে মৃদু অ্যাসিড, এটা হচ্ছে কি মৃদু অ্যাসিড। তাহলে মৃদু অ্যাসিড থেকে যে H+ কম উৎপন্ন হবে, H+ কি হবে, কম হবে, অধিকন্তু তোমার সোডিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন কি থাকবে, দ্রবণে বেশি থাকবে। সোডিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন দ্রবণে বেশি থাকবে, কিন্তু H+ আয়ন কি থাকবে, কম থাকবে, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট না, সোডিয়াম লবণ হয়ে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দ্রবণে কি হবে, যে H+ কম থাকবে আর সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ থাকবে বেশি, তাহলে অল্প পরিমাণ H+ অল্প পরিমাণ হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। আর এখানে তাহলে তোমার এই যে ইথানয়েড যে মূলক আছে, অ্যাসিটেট মূলকটা, এই মূলকটার পরিমাণও কি থাকবে, কম থাকবে, ফলে সে কিছু সোডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট তৈরি করবে, ঠিক আছে। আর কিন্তু সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন তো সব ভেঙে যাবে, তুলনামূলক এগুলো কম ভাঙবে, তাহলে এখানে অতিরিক্ত সোডিয়াম আয়ন এবং OH আয়ন কি দ্রবণের মধ্যে থেকে যাবে, ঠিক আছে, অতিরিক্ত সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন দ্রবণের মধ্যে থেকে যাবে, ফলে এটা কি হবে, ক্ষারীয়। তাহলে OH যদি বেশি থাকে দ্রবণে, তাহলে সেটা অবশ্যই কি হবে, ক্ষারীয় হবে, ঠিক আছে। তো যে জিনিসটা তীব্র হবে, তার অ্যাসিড যদি তীব্র হয় তাহলে দ্রবণটা অ্যাসিডীয় হবে, ক্ষার যদি তীব্র হয় তাহলে দ্রবণটা ক্ষারীয় হবে, ঠিক আছে। তো এইভাবে এগুলো মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, এটা আমরা শুনেছি। তো অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। অধাতুর যে অক্সাইডগুলো আছে, সালফার, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বিশুদ্ধ বায়ুতে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থাকে। তো আমরা জানি যে তোমার বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন গ্যাস, এবং কিছু নাইট্রোজেন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড রূপে থাকে। তো প্রাণী শ্বাসক্রিয়ার সময় বায়ুতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। আবার যে স্থানে বজ্রপাত হয় সেই স্থানের বায়ুর তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা কত হয়, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য যদি কারো উপর বজ্র পড়ে সে আসলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে। পুড়ে ছাই হওয়ার পেছনের কারণ হচ্ছে যে ওইখানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, এই তাপের সাথে তার শরীর পুড়ে যায়, তার শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই সাথে সাথে আবার কি হয়, তাপ উৎপন্ন হয়, এই জন্য তারা পুড়ে যায়। এ তাপমাত্রায় বায়ুতে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, এটার নাম হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। সোডিয়ামের যোজনী সবচেয়ে কম এখানে 2, নাইট্রোজেনের যোজনী এখানে সবচেয়ে কম, এই জন্য এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। এই তাপমাত্রায় বায়ুতে তাহলে তাহলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। এবং নাইট্রাস অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়, এরপর ফার্দার সে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। বৃষ্টির পানিতে এই সকল অক্সাইড, সেটা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর সালফার ডাই অক্সাইড, এগুলো পানিতে দ্রবীভূত হয়ে সামান্য পরিমাণ অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড পানির সাথে মাটিতে পতিত হয়, অ্যাসিডযুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। তো মাটিতে পড়লে মাটির অ্যাসিডিটি বৃদ্ধি করে, আবার যদি কোনো ধাতব
মানুষের শরীরে প্রাণীর শরীরে বা গাছপালার উপর পড়ে তাহলে সেগুলো ক্ষয় হয়। যেমন দেখো কার্বন ডাই অক্সাইড এবং পানি এটা বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এগুলো মৃদু অ্যাসিড, অত শক্তিশালী অ্যাসিড হয় না। আবার নাইট্রোজেন ডাই অক্সাইড এবং পানি এটা বিক্রিয়া করে এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আবার সালফার ডাই অক্সাইড যেটা আছে, সালফার ডাই অক্সাইড বা ট্রাই অক্সাইড যেটাই বলো না কেন, এটার সাথে আবার পানির বিক্রিয়া করে, এগুলো কয়েক ধাপে বিক্রিয়া করে শেষ পর্যন্ত সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এটা ডিরেক্ট হয় না, সালফার ট্রাই অক্সাইড হয়, তাহলে হাইড্রোজেন সালফেট হয়, তারপর এরকম করে ধাপে ধাপে কি হয়, শেষ পর্যন্ত সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তো এই জন্য বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড এগুলোকে বলা হয় তোমার তোমার গ্যাস, সিএফসি গ্যাস। যাই হোক, সিএফসির মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন থাকে, এগুলো থাকে, এগুলো অ্যাসিড তৈরি করে বাতাসের মানে এগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী আর কি। তো তাই বৃষ্টির পানির পিএইচ মান 5 থেকে 6 মধ্যে হয়। এই জন্য বৃষ্টির পানি একটু অ্যাসিড হয়, অ্যাসিডযুক্ত। তখন আমরা জানি যে নর্মাল যে পানি তার পিএইচ হচ্ছে কত, 7। তো 7-এর চেয়ে কম পিএইচ হইলে এটা কি হবে, অ্যাসিডিটি হবে। তখন 6 যদি হয় তাহলে -6 দ্রবণের, আর ওএস সেক্ষেত্রে হবে কত, -8। 8 6 14, মানে যোগফলটা 8, 14 হয় সবসময়। তাহলে এইচ প্লাস যদি -6 হয় তাহলে ওএস হবে -8। সেক্ষেত্রে কি হবে, এটা এইচ প্লাসের ঘনমাত্রা বেশি আছে, তাই না? তো সেক্ষেত্রে এটা এসিডিও হবে। তো এরপর আছে কিন্তু মনুষ্য সৃষ্ট কিছু কারণ, যেমন বিভিন্ন যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র থেকে, কলকারখানা থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়। ঠিক আছে, এগুলো বাতাসে যখন চলে যায়, যা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো বাতাসে জেনারেলি অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, 0.03%। কিন্তু যে এলাকায় কলকারখানা বেশি থাকে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জেনারেল পরিমাণের চেয়ে বেড়ে যায়। এমনি জেনারেলি 0.03% থাকে, মানে খুবই কম। কিন্তু কলকারখানা যে এলাকায় আছে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, ওখানে সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণও বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র, ইট ভাটা প্রভৃতিতে নাইট্রোজেন এবং সালফার যুক্ত কয়লা বা পেট্রোলিয়াম ব্যবহার করলে নাইট্রোজেন এবং সালফারের বিভিন্ন অক্সাইড উৎপন্ন হয়। এরা বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে বিভিন্ন অ্যাসিড তৈরি করে, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, তারপর সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড সমূহ বৃষ্টির পানির সাথে পতিত হয়। ঠিক আছে, অ্যাসিডগুলো যখন বৃষ্টির পানির সাথে পড়ে, তাই কোনো কোনো স্থানে উপরিল্লিখিত কোনো কারণে কখনো কখনো বৃষ্টির পানিতে বিভিন্ন অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়। তাহলে এমনিতে বৃষ্টির পানিতে স্বাভাবিকভাবে একটি অ্যাসিডিটি থাকে খুব অল্প পরিমাণে, কিন্তু এই সব কারণে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তখন 4-এর চেয়েও কমে যায় অ্যাসিডিটির মান। ঠিক আছে, এমনি নর্মাল বৃষ্টির পিএইচের মান হচ্ছে 5 থেকে 6, এটা হচ্ছে নর্মাল বৃষ্টির তোমার পিএইচের মান। নর্মাল বৃষ্টি একটু অ্যাসিডীয় প্রকৃতির হয়। ঠিক আছে, কিন্তু যখন এই যে কলকারখানাযুক্ত এলাকায় যেখানে অধিক পরিমাণ গ্যাসগুলো, অক্সাইডগুলো তৈরি হয়, ধাতুর অক্সাইড না, ধাতুর অক্সাইড তো ক্ষার, আর অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে। তাহলে ধাতুর অক্সাইড কি তৈরি করে, তাহলে এখানে একটা বেসিক পার্থক্য আমরা পাইলাম যে ধাতুর অক্সাইডগুলো হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্ষার তৈরি করে। আর অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে কি করে, অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তাহলে অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি করে, অ্যাসিড তৈরি করে। আর ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। অধাতুর অক্সাইড কি করে, ক্ষার তৈরি করে। অধাতুর অক্সাইড অ্যাসিড তৈরি করে, আর ধাতুর অক্সাইড ক্ষার তৈরি করে। এটা লিখে রাখো। এরপর দেখো, ফলে বৃষ্টির পানির পিএইচ এর মান কমে 4 বা তারও কম হয়ে গেলে সেই অ্যাসিডকে অ্যাসিড বৃষ্টি বলে। তাহলে একটা বৃষ্টি কখন অ্যাসিড বৃষ্টি হয়, যখন পিএইচ এর মান 6 বা 4 বা তার চেয়ে কম হয়। 5 6 যদি হয় এটা নর্মাল, এটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় না। কিন্তু যদি 4 বা তার চেয়েও কম হয়ে যায় তখন এটা অ্যাসিড বৃষ্টি হয়। এর ফলে মাটির পিএইচ মান কমে যায়, ফলে ফসল বা গাছপালার বিরাট ক্ষতি হয়। জলাশয়ের পানির পিএইচ মান কমে যায়, ফলে জলজ যে উদ্ভিদ এবং প্রাণীগুলো আছে সেগুলোর জন্য বসবাসের অনুপযুক্ত হয় এই পানিটা। তো মৎস্য উৎপাদন ব্যাহত হয়। তো মাছের শরীরে অনেক সময় ঘা হয়ে যায়, এটার কারণে ক্ষত সৃষ্টি হয়। গরু ছাগল বা মোষ যেগুলো মাঠে চড়ানো থাকে তাদের গায়ে এসিড বৃষ্টি পেলে তাদের গায়েও ক্ষত সৃষ্টি হয়। তারপর বিল্ডিংয়ে যদি পড়ে তাহলে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। সেটা বিল্ডিংয়ের তোমার
কংক্রিট হোক বা বিল্ডিংয়ের যে অনেক সময় কিছু কিছু বিল্ডিংয়ে কি থাকে, আহ, লোহার স্ট্রাকচার থাকে, সেই লোহার স্ট্রাকচার বা কংক্রিট উভয়টাই কি হয়ে যায়, এগুলো ক্ষতিগ্রস্ত হয় অ্যাসিডের কারণে। এছাড়া অ্যাসিড বৃষ্টির কারণে দালান কোঠা, ধাতুর বিভিন্ন স্থাপনা, মার্বেল পাথর দিয়ে তৈরি স্থাপত্য, ভাস্করগুলো, এটা কংক্রিটের হোক বা মার্বেল পাথরের হোক বা ধাতুর হোক, এগুলো সবগুলোই কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে পানি। তো পানির, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। গোসল করা, কাপড় কাচা সহ বিভিন্ন কারণে পানি দূষিত হয়। বিভিন্ন কারণে পানি ক্ষয় হয়। ক্ষয় পানিকে বিভিন্ন উপায়ে আমরা মৃদু পানিতে পরিণত করি। তো ক্ষয় পানি হচ্ছে যদি পানিতে ক্ষার জাতীয় বা ক্ষারক জাতীয় পদার্থের পরিমাণ বেড়ে যায়। বেসিক্যালি যদি যেগুলো ক্ষারক, অর্থাৎ যেগুলো ক্ষার না, শুধুই ক্ষারক, অনলি ক্ষারক, অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না, এই জিনিসগুলো পানিতে যদি থাকে, এরাই মূলত পানির ক্ষরতা বৃদ্ধি করে। ঠিক আছে, তো পানির ক্ষরতা বা হার্ডনেস অফ ওয়াটার। তো হার্ডনেস বলতে অনেক সময় হয় যে শক্ত পানি কিনা, তো পানির শক্ত প্রকৃতি না, এটা বলে ক্ষরতা বলা হয়। পানির উৎস হলো নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্র, টিউবওয়েল ইত্যাদি। এসব পানিতে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত থাকতে পারে। পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, তাদের সালফেট, তাদের কার্বনেট, তাদের বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকলে উক্ত পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। মানে এগুলো মূলত তোমার ক্ষারক, এগুলো পানির সাথে কি অত সহজে তোমার ইয়া ভেঙ্গে যায় না এগুলো। ঠিক আছে, তো এই ধরনের পানিকে ক্ষার পানি বলে। তাহলে ক্ষার পানি হচ্ছে কি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট, কার্বনেট এগুলো। অবশ্যই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ছাড়া আয়রন, ম্যাঙ্গানিজ প্রভৃতি লবণ দ্রবীভূত থাকলেও পানি ক্ষার হতে পারে। ক্ষার পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপাদন করে না। কেন? কারণ সাবান হলো উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাহলে উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তো মানে এটা হচ্ছে জৈব, ওইটা অ্যাসিটেট মূলক, এই অংশটা বড়, মানে বেশি কার্বন বিশিষ্ট অ্যাসিটেট মূলক। যেমন আমরা কি বলছি, কম কার্বন বিশিষ্ট অ্যাসিটেট মূলকের একটা নাম পড়েছি, সেটা হচ্ছে কি সোডিয়াম অ্যাসিটেট। সেটা ছিল কি CH3COO, তো এটা কম কার্বন, এটা মাত্র 2টা কার্বন, কিন্তু এখানে দেখো 17টার একটা 18টা কার্বন। 18টা কার্বন বিশিষ্ট যে সোডিয়াম অ্যাসিটেট, সেটাই হলো মূলত কি, এটাকে বলা হয় সোডিয়াম স্টিয়ারেট। তো এগুলোই হচ্ছে কি স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা হলো স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড মানে হচ্ছে যখন এটা কি ছিল, এই এই CH17H35COOH ছিল, এই যে এটা কার্বক্সিল মূলক। এটা তো এটা হচ্ছে তোমার স্টি এটা এইটা দেখো সবসময় কি থাকবে, কার্বন জয়টা থাকবে দ্বিগুণের চেয়ে এক পরিমাণ বেশি হাইড্রোজেন থাকবে। দেখো এখানে CH3 একটা কার্বন আছে, তাহলে 2 একে 2 আর কে 3, তাহলে এখানে হাইড্রোজেন থাকবে কার্বনের চেয়ে দ্বিগুণের চেয়ে এক বেশি, আর এখানে COOH থাকবে। তাহলে এটাকে আমরা বলি যে হ্যাঁ, তো এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারিক অ্যাসিড। এটাকে বলা হয় যে জৈব অ্যাসিড এগুলো আর কি। তো জৈব অ্যাসিডে যে কার্বনের পরিমাণ বেশি থাকে, এখানে 2 যদি হইতো, তাহলে এখানে 2 2 4 রেখে 5 হইতো COOH। ঠিক আছে, মনে করো এখানে যদি 5 হইতো, তাহলে 5 2 10 আর 1 11 COOH। এটা হচ্ছে কমন সংকেত, এখানে যা থাকবে কার্বন যা থাকবে তার দ্বিগুণের চেয়ে এক বেশি হাইড্রোজেন থাকবে আর COOH থাকবে। এইরকম কার্বনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, এগুলোকে বলা হচ্ছে অ্যাসিটিক, তোমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড না, তোমার জৈব অ্যাসিড বলা হয়। এই CH3 একটা কার্বন যদি থাকে বা এখানে একটা আর একটা 2টা কার্বন, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তো এটার নাম হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। 5টা কার্বন আছে, এরকম নাম আছে আর কি প্রত্যেকটার। তো কিন্তু একটা কমন ইয়ে আছে, তখন এই অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়েছে, তখন কি হয়েছে, এই সোডিয়ামটা এখানে এই H+কে হটাই দিয়ে কি হয়েছে, এখানে অ্যাসিডের যে ঋণাত্মক আয়ন সেটার সাথে যুক্ত হয়ে গেছে, ওই কমন বিক্রিয়ার মতো। যেমন HCl এর সাথে কি হইতো, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হইতো, ওই সোডিয়ামটা এই ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হইতো, আর হাইড্রোজেন এবং OH মিলে পানি হইতো। এখানেও তাই, এখানে ঋণাত্মক আয়নটাই সামনে আছে আর ধনাত্মকটা পরে, আর এখানে ধনাত্মকটাই আগে ছিল। তাহলে সোডিয়ামের ঋণাত্মক পুরো অংশটার সাথে কি হবে, যুক্ত হয়ে যাবে, আর এখানে H+ এবং OH মিলে পানি তৈরি হবে। তাহলে তাহলে এটা কি, এটা সোডিয়াম যখন এখানে আসবে তখন কি হবে, সোডিয়াম অ্যাসিটেট হবে, লবণ হয়ে যাবে এটা একটা। তো যে কোনো, তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম, তার সাবান হলো এরকম একটা কি লবণ। ঠিক আছে, এটি
সাবান হিসেবে ব্যবহৃত হয়। তার মানে সাবান আসলে লবণ, এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন ভেঙে গিয়ে ক্ষার উৎপন্ন করে, ঠিক আছে? এই সাবান দিয়ে খড় পানিতে কাপড় কাচা হলে যতক্ষণ পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম লবণ উপস্থিত থাকে ততক্ষণ ফেনা উৎপন্ন হয় না এবং সাবান ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ঠিক আছে? তো তো কেন হয় না, তার কারণটা হচ্ছে যখন ক্যালসিয়াম যখন থাকে তখন ক্যালসিয়াম কম সক্রিয় সোডিয়াম আছে, তাই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো কম সক্রিয়, আয়রন কম সক্রিয় হওয়ার ফলে এগুলো লবণ হিসেবে থাকে না, এগুলো কী হয় রিভার্স বিক্রিয়া করে। আমরা দেখেছি যে যেগুলো তীব্র অ্যাসিডের লবণ এবং তীব্র অ্যাসিডের লবণগুলো কী করে না, রিভার্স বিক্রিয়া করে না, কিন্তু এখানে মৃদু যে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এটা কম সক্রিয়, এটা কী করে রিভার্স বিক্রিয়া করে, আবার কি করে এই যে তোমার এখানে ক্যালসিয়াম অ্যাসিডেট তৈরি করে, আর ক্যালসিয়াম অ্যাসিডেটটা পানিতে দ্রবীভূত হয় না, আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, এটা লবণ, ফলে কি হয় না, ফেনা তৈরি হয় না। তো ম্যাগনেসিয়াম বা অন্যান্য ধাতুর লবণও একইরূপ বিক্রিয়া করে। পানির পাইপ বা কলকারখানাতে বয়লারের ভিতরে খড় পানি ব্যবহার করলে খড় পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ লবণ এগুলো পাইপের গায়ে জমা হয়, ঠিক আছে? পাইপের গায়ে জমা হয়, ফলে পাইপের গায়ে মোটা আস্তরণ পড়ে, এতে পাইপে পানির প্রবাহ বাধা পায়। বয়লারে তাপের অপচয় ঘটে, এমনকি বয়লার ফেটে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। পানির মধ্যে যে ধর্মের জন্য পানিতে সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারে না, পানির সেই ধর্মকে বলা হয় ক্ষরতা, ঠিক আছে? ক্ষারতা না, ক্ষরতা। তাহলে পানির যে ধর্মের জন্য পানিতে সাবান ময়লা পরিষ্কার করতে পারে না বা ফেনা তৈরি হয় না, পানির সেই ধর্মটাকে বলা হচ্ছে ক্ষরতা। তো সাধারণত ক্ষরতা হয় যদি ম্যাগনেসিয়ামের লবণ, আয়রনের লবণ, সোডিয়াম, ক্যালসিয়ামের লবণ থাকে। তো এগুলো তোমার সাবানের সাথে বিক্রিয়া করে যে পদার্থটা তৈরি করে সেটা আসলে পানিতে অদ্রবণীয় হয়। তো পানির ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি লবণের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষরতার সৃষ্টি হয় তাকে অস্থায়ী ক্ষরতা বলে। এই পানিকে অস্থায়ী ক্ষরপানি বলা হয়। তাহলে কি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এদের যদি বাইকার্বনেট থাকে, এদের কার্বনেট না থাকে, যদি কি থাকে বাইকার্বনেট, আমরা জানি বাইকার্বনেটটা পানিতে দ্রবীভূত হয়, আর কার্বনেট যেটা ওটা পানিতে দ্রবীভূত হয় না, এটা উত্তপ্ত করলে পানিতে দ্রবীভূত হয়। তো বাইকার্বনেট এমনি নর্মাল অবস্থায় দ্রবীভূত হয় না, কিন্তু অস্থায়ী ক্ষরপানিকে উত্তপ্ত করলে অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হয়, ঠিক আছে? এটা দ্রবণীয় হয়, যখন উত্তপ্ত করা হয় তখন হাইড্রোজেনটা বের হয়ে গিয়ে অদ্রবণীয় কার্বনেট জমা হয়, তখন এই কার্বনেটটা কি হয়, উম, তোমার পানির নিচে জমা হয়, ফলে এটি আর সাবানের সাথে বিক্রিয়া করে না। তাহলে কি হলো, তাহলে তোমার স্থায়ী কি করে, সে অদ্রবণীয় কার্বনের লবণ উৎপন্ন করে। এই লবণ পাত্রের নিচে তলানি আকারে জমা হয়, এই তলানি থেকে ছাঁকনির মাধ্যমে পানিকে সহজে পৃথক করা যায়। তাহলে যদি সহজে পৃথক করা যায় তখন ক্যালসিয়ামের কার্বনেট, ম্যাগনেসিয়ামের কার্বনেট, আয়রনের যে কার্বনেট সেটা কি করা গেল, দূর করা গেল, ঠিক আছে? তো দূর করলে, তো উত্তপ্ত করলে এগুলো দ্রবণীয় বাইকার্বনেট থেকে অদ্রবণীয় কার্বনেট তৈরি হবে, নিচে জমা হবে, তখন ছাঁকনি দিলে এটা কি হয়ে যাবে, কার্বনেটটা এই যে ধাতুর যেই কার্বনেটগুলো আলাদা হয়ে যাবে, ফলে এটা খড় পানি থেকে খরতা তার দূর হয়ে যাবে, মৃদু পানি হয়ে যাবে। ফলে অস্থায়ী ক্ষরতা দূর হয় এবং অস্থায়ী খড় পানি মৃদু পানিতে পরিণত হয়, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট, এখানে ক্যালসিয়াম বাইকার্বনেটকে যখন তাপ দেওয়া হয় তখন ক্যালসিয়াম কার্বনেট এটা থেকে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, এটা নিচে পড়ে যায়, ঠিক আছে? এটা পরে আর কার্বন ডাই অক্সাইড, আমরা জানি যে যেখানে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে থাকবে সেখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে, এই কার্বন ডাই অক্সাইড উড়ে যাবে আর পানি থাকবে। এবার হচ্ছে স্থায়ী ক্ষরতা, পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতির ক্লোরাইড বা সালফেট থাকে, ক্লোরাইড বা সালফেট যদি থাকে, এগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, ফলে তাপ দিলেও এগুলো আর কি হয় না, অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না, তার কারণ তো ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? দ্রবীভূত থাকলে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়, এই পানিকে স্থায়ী ক্ষর পানি বলে। স্থায়ী ক্ষর পানিকে উত্তপ্ত করলেই স্থায়ী ক্ষরতা দূরীভূত হয় না, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন উপায় অবলম্বন করে স্থায়ী ক্ষরতা দূর করা হয়। সাধারণত বদ্ধ জলাশয় যেমন পুকুর, ডোবা ইত্যাদির পানি মৃদু হয়, ঠিক আছে? তো অনেকগুলোতে খুব বেশি খনিজ আসে না। বৃষ্টির পানিও মৃদু হয়, তার কারণ বৃষ্টি থেকে পিওর পানিটাই কি হয়ে যায়, তোমার ওই যে বাষ্পীভূত হয়ে যায়, এটার সাথে যে পানির মধ্যে থাকা যে খনিজ লবণগুলো আছে সেগুলো কি হয় না, বাষ্পীভূত হয় না। তো মৃদু পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড এবং সালফেট বা ওই যে লবণগুলো আর কি, ধাতুর লবণ খুব বেশি দ্রবীভূত
থাকে না। তো মৃদু পানিতে এগুলোর লবণ, এই লবণগুলো খুব বেশি থাকে না। স্থায়ী ক্ষার পানি থেকে অস্থায়ী ক্ষারতা, স্থায়ী ক্ষার পানি থেকে স্থায়ী ক্ষারতা অপসারণ করে ওই পানিকে মৃদু পানিতে পরিণত করতে হয়। এটার জন্য আলাদা প্রসেস আছে, খুব শুধু তাপ দিলে হয় না। তাহলে আমরা অস্থায়ী ক্ষার কাকে বলবো? যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের বাইকার্বনেট থাকবে, আয়রনের বাইকার্বনেট থাকবে, তখন সেটাকে আমরা অস্থায়ী ক্ষার বলো। কিন্তু যখন ক্যালসিয়ামের ক্লোরাইড অথবা ক্যালসিয়ামের কি থাকবে? সালফেট, আয়রনের ক্লোরাইড বা আয়রনের সালফেট, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা ম্যাগনেসিয়ামের সালফেট থাকবে, সেগুলো হচ্ছে স্থায়ী ক্ষার। এগুলো তাপ প্রয়োগ করলেই ক্ষারটা দূর হবে না, অর্থাৎ তাপ প্রয়োগ করলে এখানে অদ্রবণীয় কোনো পদার্থ তৈরি হবে না। যেমন বাইকার্বনেটকে তাপ প্রয়োগ করলে যেমন অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে, এখানে সেটা হবে না। স্থায়ী ক্ষারতা দূর করার উপায়। স্থায়ী ক্ষার পানির মধ্যে সোডিয়াম কার্বনেট যোগ করলে সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের অধক্ষেপ উৎপন্ন করে। ফলে পানি থেকে ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন পানি থেকে অপসারিত হয় এবং স্থায়ী ক্ষারতা দূর হয়। তাহলে এটার সাথে কি যুক্ত করতে হবে? ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট যদি থাকে, তাহলে সোডিয়ামের কার্বনেট যুক্ত করতে হবে। সোডিয়াম কার্বনেট যদি যুক্ত করা হয় তাহলে এই ক্যালসিয়ামটা কি হবে? কার্বনেটের সাথে যুক্ত হবে। আর সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বেশি আকর্ষণ, তো এই আয়ন যৌগটা বেশি স্থায়ী, তো এই লবণ তৈরি হবে এবং এটা অদ্রবণীয় কি হবে? অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে নিচে পড়ে যাবে। ফলে এখানে তোমার এরপর ছাঁকনি দিয়ে এটাকে আলাদা করা যাবে, ঠিক আছে? আলাদা করে এটা মৃদু পানি হয়ে যাবে। আর সোডিয়াম ক্লোরাইড তো পানির সাথে মিশ্রিত থাকলে খুব বেশি সমস্যা নেই, ঠিক আছে? পানি দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণ। উদ্ভিদ ও প্রাণী দেহের বেশিরভাগই হচ্ছে পানি, তাই প্রতিটি জীবের জন্য প্রচুর বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। কিন্তু এই পানি নানাভাবে দূষিত হচ্ছে, যেমন গৃহস্থলী বর্জ্য বা মলমূত্র বৃষ্টির পানিতে বা অন্যভাবে ধুয়ে নদী, খাল, বিল, পুকুর প্রভৃতি জলাশয়ে এসে পড়তেছে। এছাড়াও হাসপাতাল থেকে ওষুধপত্র বা রোগীর বিভিন্ন ব্যবহার্য দ্রব্য ধুয়ে বিভিন্ন জলাশয়ের পানিতে এসে পড়ছে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদী, নালা, খাল, বিল, পুকুরের পানিতে এসে পড়ছে। শিল্প কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক বর্জ্য, বিভিন্ন যানবাহন থেকে বিশেষ করে জ্বালানি বর্জ্য পানিতে এসে পড়ে। ফলে পানি দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত হয়ে পড়ছে। এসব বর্জ্য থেকে বিভিন্ন ধরনের দূষক পদার্থের সাথে পানিতে লেড, ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম প্রভৃতি ভারী ধাতু মেশে। তাহলে কারা কারা মেশে? এগুলো হচ্ছে ভারী ধাতু, লেড, ক্যাডমিয়াম, মার্কারি এবং ক্রোমিয়াম, এগুলো মিশে। তো ভারী ধাতুগুলো মানুষের শরীরে ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করতে পারে। তাহলে ভারী ধাতুগুলো কি করে? আমরা জানি যে লেড, ক্যাডমিয়াম এগুলো মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করে। আবার মানুষের কর্মকাণ্ডে শুধু ভূপৃষ্ঠের পানি নয়, ভূগর্ভস্থ পানিও দূষিত হচ্ছে। যেমন অগভীর নলকূপের সাহায্যে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে, অতিরিক্ত খননের ফলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক পাওয়া যায়। আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ। একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো যখন অতিরিক্ত পানি তোলা হয় তখন পানির লেয়ার নিচে নেমে যায়, ফলে ওখান থেকে আর্সেনিক নামক বিষাক্ত পদার্থ উঠে আসার সম্ভাবনা থাকে। সব জায়গার পানিতে আর্সেনিক থাকে না। তো ভূগর্ভস্থ পানি তোলার সাথে আর্সেনিকের কি সম্পর্ক? যাই হোক, তো ভূগর্ভস্থ পানি উত্তোলন করলে পানির লেয়ার নিচে নেমে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন ক্ষতি। আর আর্সেনিক যেখানে আছে সেখান থেকেই উত্তোলন হবে, এটার সাথে পানি বেশি উত্তোলন কম উত্তোলনের সম্পর্ক নাই। তো আমাদের দেশে বড় শহরগুলোতে বর্জ্য শোধনাগার রয়েছে, যেগুলো বর্জ্য শোধন করা হয়, পরিশোধন করা হয়। তা আবার প্রয়োজনের তুলনায় অনেক কম। এখানে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা আছে, কিন্তু যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তার তুলনায় অনেক কম। ফলে অল্প কিছু পরিশোধন করে বাকিগুলো নদীতেই ফেলা হয়, লেক, নদী এগুলোতে ফেলা হয়। বায়ু প্রণালীর বর্জ্য এবং গৃহস্থালির পচনশীল বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের পাশাপাশি জৈব সার পাওয়া যায়। তাহলে বায়ু প্রণালীর বর্জ্য অর্থাৎ মানুষের বিষ্ঠা বা পশু পাখির বিষ্ঠা থেকে এবং গৃহস্থালির যে তোমার জৈব অর্থাৎ শাক সবজি অন্যান্য যে জৈব পদার্থগুলো আছে সেগুলো যদি পচানো হয় বিশেষ উপায়ে, তাহলে সেখান থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়, এটাকে বায়োগ্যাস প্লান্ট বলে। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিলে পরিবেশ এবং দূষণ হ্রাস পাবে। তাহলে এটা যদি হয়, এখান থেকে বায়োগ্যাস উৎপন্ন করলে সেই গ্যাসটা যদি রান্নার কাজে ব্যবহার করা হয়, তাহলে এই গ্যাসটা তোমার মিথেন গ্যাসের মতো অতটা পরিবেশের জন্য ক্ষতিকারক না। তো ছোট ছোট বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলে মানুষ ও
পশু পাখির মলমূত্র এবং গৃহস্থলীর বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস ও জৈব সার পাওয়া যাবে, যা আমাদের জ্বালানি সংকট হ্রাস এবং কৃষিক্ষেত্রে সারের খরচ কমাতে সাহায্য করবে। তো এই জ্বালানি যখন বায়োগ্যাস উৎপন্ন হওয়ার পর একটা সময় পর এই জৈব তোমার বিষ্ঠাগুলো বা তোমার যে জৈব পদার্থগুলো আছে এগুলো থেকে আর গ্যাস উৎপন্ন হবে না, তখন ওই অবশিষ্ট যেগুলো আছে সেগুলো আবার কি করা যাবে, জমিতে সার হিসেবে ব্যবহার করা যাবে। তার মানে এখানে কি হলো, এক গ্যাস ফ্রি পাওয়া গেল, দ্বিতীয়ত ওগুলোকে আবার কি করা গেল, জমিতে সার হিসেবে ব্যবহার করা গেল। প্রত্যেক শিল্প কারখানায় বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা বাধ্যতামূলক করতে হবে। কোনো অবস্থাতেই শিল্প কারখানার বর্জ্য পরিবেশ বা উন্মুক্ত জলাশয়ে ফেলা যাবে না। তো এটা করতে গেলে দেখা যায় যে শিল্প কারখানার মালিকদের লভ্যাংশের পরিমাণ কমে যায়, ফলে তারা এটা করতে চায় না। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পরিবেশ অধিদপ্তরকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। মনে রাখতে হবে, দেশে সংগঠিত জনসচেতনতা এবং জনমতেই দূষণ রোধের সবচেয়ে কার্যকর উপায়। ঠিক আছে। পানির বিশুদ্ধতার পরীক্ষা ও বিশুদ্ধকরণ। এরপর পানি বিশুদ্ধ কিনা এটা আমরা পরীক্ষা করব। যদি অবিশুদ্ধ হয় তাহলে সেটাকে বিশুদ্ধ করা হবে। ঠিক আছে। পানির বিশুদ্ধতা কয়েক ধাপে পরীক্ষা করা হয়। প্রথমে গন্ধ এবং বর্ণ পরীক্ষা করা হয়। বিশুদ্ধ পানি বর্ণহীন এবং গন্ধহীন স্বচ্ছ তরল পদার্থ। তাহলে গন্ধহীন বর্ণহীন কীভাবে চেক করবো? বিভিন্ন কালারের পাত্রে যদি নেই এবং ওই কালারের পাত্র যদি রং ধারণ করে তাহলে সেটা বোঝা যাবে গন্ধহীন। এতে সামান্য পরিমাণ খনিজ লবণ দ্রবীভূত থাকে, তবে কোনো কোনো খনিজ লবণ পানিতে অধিক পরিমাণ দ্রবীভূত থাকলে পানি দূষিত হয়। যেমন আমরা দেখলাম যে সোডিয়াম সোডিয়াম না ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট বা ক্লোরাইড বা সালফেট, এগুলো যদি তোমার যেগুলো কম সক্রিয় ধাতু আছে তাদের সালফেট, তাদের ক্লোরাইড, তাদের বাইকার্বনেট, এগুলো যদি পানির সাথে দ্রবীভূত থাকে তাহলে পানি ক্ষার হয় এবং সেটা দূষিত পানি। কোনো পানিতে গন্ধ পাওয়া গেলে বা ঘোলাটে দেখা গেলে অথবা ফিল্টার পেপারে ছাকা হলে তলানি পাওয়া গেলে পানি দূষিত। তাহলে ফিল্টার পেপারে যদি পানি ছাকানো হয় তাহলে ফিল্টার পেপারে যদি তোমার অবশেষ থাকে, কিছু জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা দূষিত পানি। আর যদি বিশুদ্ধ পানি হয় তাহলে ফিল্টার পেপারে কিছুই পাওয়া যাবে না। পানির তাপমাত্রা। গ্রীষ্মকালে পানির তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কখনো তা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। কোনো কারণে পানির তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে তাপ দূষণ হয়েছে বলা যায়। তাহলে পানির তাপ দূষণ জিনিসটা কি? পানির তাপ দূষণ হচ্ছে যদি পানিতে তাপমাত্রা 35 ডিগ্রি, ম্যাক্সিমাম 35 ডিগ্রি বা 40 ডিগ্রি হয়, কিন্তু যদি 40-এর চেয়েও কি হয়ে যায়, বেশি হয়ে যায় বা আরও বেশি, তখন সেটাকে বলা হয় তাপ দূষণ। অর্থাৎ এই পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, গোসল করা বা অন্যান্য কাজের জন্য বা তোমার উদ্ভিদের জন্য এই পানি ক্ষতিকর হয়। যন্ত্রপাতি ঠান্ডা করার পানি বা বয়লারের পানি সরাসরি জলাশয়ে মুক্ত করা হলে পানির তাপ দূষণ হয়। তাহলে তার কারণ যন্ত্রপাতিকে যখন ঠান্ডা করা হয় তখন যন্ত্রপাতির তাপ এই পানি গ্রহণ করে উত্তপ্ত হয়। এই পানি সরাসরি জলাশয়ে ছাড়লে জলাশয়ের পানিও উত্তপ্ত হয় এবং পানির তাপ দূষণ হয়। থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা নির্ণয় করে তাপ দূষণ শনাক্ত করা হয়। যদি এটা 40 ডিগ্রি বা তার চেয়ে বেশি হয় তাহলে বোঝা হবে যে এটা পানির তাপ দূষণ হয়েছে। এরপর পানির পিএইচ মান, এটা আমরা পড়েছি। তো পানির পিএইচ মান 4.5 থেকে কম এবং 9.5-এর যদি বেশি হয় তাহলে তা জীবের বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে। কিন্তু এমনিতে পানির এক্সপেক্টেড পিএইচ হচ্ছে 6 থেকে 5 থেকে 6। পানির এক্সপেক্টেড পিএইচ হচ্ছে 5 থেকে 6 বা আরও বিশুদ্ধ যদি হয় তাহলে 7। কিন্তু যদি এটা 4.5-এর থেকে বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে এটা অম্লীয় হয়ে যাবে। আর 9.5 থেকে যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় হয়ে যাবে। ঠিক আছে। তো পানি মোটামুটি 6 থেকে 8-9 পর্যন্ত, 6 থেকে 8 এইরকম মোটামুটি, অর্থাৎ একটু ক্ষারীয় এবং একটু অম্লীয় যদি হয় তাহলে এটা মেনে নেওয়া যায়। ঠিক আছে। তো পিএইচ পেপার বা পিএইচ মিটার ব্যবহার করে পানির পিএইচ নির্ণয় করা হয়, তাই এখন পিএইচ মিটারই ব্যবহার করা হয়। এরপর আছে বিওডি, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডির পূর্ণরূপ হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ বিওডি এর বাংলা অর্থ হলো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। ঠিক আছে। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওডি বলে। তাহলে পানিতে সাধারণত কি থাকে? বিভিন্ন ধরনের পচনযোগ্য জৈব পদার্থ থাকে। যেমন পানিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে। ঠিক আছে। এই উদ্ভিদগুলো মারা যায়, একটা সময় পচে যায়। তারপর পানিতেই বাইরে থেকেও কি হয়, অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণী দেহ পড়েই অনেক সময়। তো এগুলো তখন কি হয়,
পচে যায়। তো এই পচনযোগ্য জৈব দূষকগুলোকে ওখানে ব্যাকটেরিয়া, পানিতে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কি করে, ওই পচা যে জৈব পদার্থগুলো আছে, সেটা গাছের পাতা, গাছের মৃতদেহ বা কোনো উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ, সেটা সাধারণত ছোট হোক বা বড় হোক, এগুলোকে ব্যাকটেরিয়া কি করে, ভেঙে ফেলে, ভেঙে ফেলে পানিটাকে পরিষ্কার করে দেয়। তো ব্যাকটেরিয়া যখন এই পচনযোগ্য জৈব দূষকগুলোকে বা গাছের পাতা বা অন্যান্য শৈবাল, ফার্ন, মস এগুলো পচে যায়, এগুলোর সাথে ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব এইগুলোর সাথে বিক্রিয়া করে এটাকে ভেঙে ফেলে। ঠিক আছে, ভেঙে ফেলে পানিটাকে এই দূষণমুক্ত করে। তো এই দূষণমুক্ত করতে গিয়ে তোমার অক্সিজেনের প্রয়োজন হয়, পানিতে কি হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। তো একটা পানিতে তো পানিতে যত বেশি কি থাকবে, পচনযোগ্য জৈব পদার্থ থাকবে, সেখানে অক্সিজেনের পরিমাণ তত বেশি লাগবে। তো এখানে পানি 1 লিটার পানিতে যে পরিমাণ পচনযোগ্য জৈব দ্রব্য আছে, ওই পরিমাণ পচনযোগ্য জৈব দ্রব্যকে ব্যাকটেরিয়া দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন লাগে, সেই পরিমাণ অক্সিজেনকে বলা হয় ওই পানির বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে পানিতে যদি তোমার জৈব পচনযোগ্য দ্রব্য কম থাকে, অর্থাৎ যদি পিওর বিশুদ্ধ পানি হয়, তাহলে তার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি কম হবে। আবার যদি পচনযোগ্য জৈব পদার্থ বেশি থাকে, তাহলে তার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি হবে। ঠিক আছে, তাহলে যে তাহলে এইখান থেকে তাহলে বিওডির মান দেখেও একটা পানি দূষিত নাকি অদূষিত সেটা বোঝা যাবে। তাহলে বিওডির মান যদি কোনো পানিতে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে এখানে পানি দূষিত। কোনো পানির বিওডি এর মান যত বেশি হয়, সেই পানি তত বেশি দূষিত হয়। তাহলে কি পরিমাণ পানি, তাহলে একটা পানিকে পরীক্ষা করা হয় যে কি পরিমাণ পানি, কি পরিমাণ অক্সিজেন সে কি করতেছে, ইউজ করতেছে। তো সেটাই তার বায়োলজি, এই ব্যাকটেরিয়াগুলো কি পরিমাণ অক্সিজেন ইউজ করতেছে। তো এটা থেকে বিওডি হিসাব করা হয়, এবং এই বিওডি যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে ওখানে কি আছে, অনেক বেশি তোমার পচা জৈব আছে। এরপর আছে সিওডি, অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের বাংলা হলো রাসায়নিক অক্সিজেন চাহিদা। ওটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন চাহিদা, এটা হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। বায়োলজিক্যাল কেন, কারণ ওখানে জৈব পদার্থকে কি করা হবে, বিশ্লিষ্ট করা হবে। আর কেমিক্যাল হচ্ছে 1 লিটার পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে উক্ত পানির সিওডি বলে। তাহলে ওখানে কার দ্বারা, জীবের দ্বারা, ওখানে কার দ্বারা, জীবের দ্বারা, অর্থাৎ জীবকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে একটা জীব। তো ব্যাকটেরিয়া দ্বারা শুধুমাত্র জৈব যে পচক জৈব যে জৈব যে অদূষিত পদার্থগুলো আছে, সেগুলোকে ভাঙতে যে অক্সিজেনের প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে বিওডি। তার কারণ এখানে ভাঙ্গে কে, জীব ভাঙ্গে, এই জন্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জীব, ঠিক আছে, বা জৈবিক অক্সিজেন ডিমান্ড, তাই না, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। ঠিক আছে, আর এইখানে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে কি করা হবে, এই ব্যাকটেরিয়া দ্বারা ওই দূষকগুলোকে তোমার ইয়ে করা হবে না, সরানো হবে না, বরং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করা হবে, জৈব এবং অজৈব দূষকগুলোকে দূর করা হবে, এগুলোকে ভেঙে ফেলা হবে। তাহলে এই ক্ষেত্রে যে অক্সিজেন লাগবে তাকে বলা হয় সিওডি। তো জেনারেলি পানির সিওডি বেশি হবে, তার কারণ হচ্ছে এখানে জৈব পদার্থকে, জৈব এবং অজৈব উভয় ধরনের পদার্থকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাঙ্গা হবে, এই জন্য এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাঙ্গা হবে, এই জন্য এটাকে বলা আছে সিওডি। আর ওইখানে ব্যাকটেরিয়া দ্বারা, অর্থাৎ জীব দ্বারা, অণুজীব দ্বারা ভাঙ্গা হবে, এই জন্য এটা আছে বিওডি বা বায়োলজিক্যাল। ঠিক আছে, তাহলে এখানে কে ভাঙতেছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাঙলে সিওডি, এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জৈব এবং অজৈব দুইটাকেই ভাঙ্গা হয়। আর বিওডি হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, অর্থাৎ জীব দ্বারা কাকে ভাঙ্গা হয়, শুধু জৈব দূষকগুলোকে ভাঙ্গা হবে। ঠিক আছে, তো এখানেও যত বেশি দূষক থাকবে, জৈব অজৈব যত বেশি দূষক থাকবে, সিওডির মান তত বেশি হবে। তাহলে কোনো পানির সিওডির মান যত বেশি হবে, সেই পানি তত বেশি দূষিত হবে। বিওডি এবং সিওডি উভয়ই পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহার করা হয়। কোনো পানির সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি হয়। কেন বেশি হয় বুঝতেই পারছো, কারণ বিওডিতে শুধুমাত্র জৈব পদার্থগুলোকে ভাঙ্গা হয়, আর সিওডিতে জৈব এবং অজৈব উভয় পদার্থকে কি করা হবে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাঙ্গা হবে। ঠিক আছে, কেননা পানিতে উপস্থিত শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হলো বিওডি। অপরদিকে জৈব এবং অজৈব সকল দূষক তা অণুজীব দ্বারা পছন্দযোগ্য হোক বা না হোক, তাদেরকে রাসায়নিকভাবে সম্পূর্ণরূপে জারিত করে ভেঙে ফেলা হবে। তো এটা করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তাকে বলা হয় সিওডি। তারপর সিওডিতে বেশি পদার্থ ভাঙ্গা হবে, সেটা জৈব পদার্থকেও ভাঙ্গা হবে, অজৈব পদার্থকেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত করা হবে, ভেঙে ফেলা হবে। সুতরাং একই পানির সিওডি এর মান বিওডির চেয়ে বেশি হবে। ঠিক আছে।
আর যদি একদম 100% বিশুদ্ধ পানি হয় তাহলে তো বিওডি সিওডি সবই শূন্য। এবার হচ্ছে পানির ক্লোরিনেশন। তো পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো ক্লোরিনেশন। সাধারণত আমরা যে প্যাকেটজাত যে পানিগুলো পাই বোতলে, এগুলো ক্লোরিনেশন করে বিশুদ্ধ করা হয়। অনেক সময় অতিরিক্ত ক্লোরিন দিয়ে পানিগুলোকে গন্ধ হয়, দেখবা কিছু কিছু বোতলের পানি আছে গন্ধ লাগে, এগুলো মূলত ক্লোরিনের গন্ধ। পানিতে প্রয়োজনীয় পরিমাণ ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে। তাহলে পানিতে ব্লিচিং পাউডার মেশানো হয়, তাহলে ব্লিচিং পাউডারের মধ্যে থাকে ক্লোরিন থাকে। এই ক্লোরিন কি করে, পানির মধ্যে যে দূষিত জিনিসগুলো আছে সেগুলোকে জারিত করে পানিকে বিশুদ্ধ করে। এই পদ্ধতিকে পানির ক্লোরিনেশন বলা হয়। তাহলে পানিকে ক্লোরিন ক্লোরিন বা ব্লিচিং পাউডার যুক্ত করে জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে পানিকে বিশুদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরিনেশন, অথবা জেনারেলি পানিকে ক্লোরিনের মাধ্যমে বিশুদ্ধ করাটাই হচ্ছে ক্লোরিনেশন। এক্ষেত্রে পানিতে ব্লিচিং পাউডার যোগ করার পর একে সেকে নিলে পানি পানযোগ্য হয়। তো ব্লিচিং পাউডারে যেগুলো ক্লোরিন আছে সেগুলো জারিত করে জীবাণুকে ধ্বংস করে, আর বাকি যে অদ্রবণীয় পদার্থ আছে ব্লিচিং পাউডারে তো আরও অনেক কিছু থাকে, এগুলো ছাঁকনি দিলে এগুলো আলাদা হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে ফুটানো। পানিকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটানো হয়, তবে আর্সেনিকযুক্ত পানি ফুটালে তা আরও ও পানি জীবাণুমুক্ত হয়। ঠিক আছে, 20 থেকে 15 মিনিট ধরে ফুটালে পানি জীবাণুমুক্ত হয়, কিন্তু আর্সেনিকযুক্ত পানিকে ফুটালেও কি হয় না, সেটি জীবাণুমুক্ত হয় না, অর্থাৎ আর্সেনিক মুক্ত হয় না, বরং আর্সেনিকগুলো আরও সক্রিয় হয়ে যায়, এটা আরও ক্ষতিকর হয়। ঠিক আছে, তাহলে আর্সেনিকযুক্ত পানি ফুটিয়ে কি করা যায় না, আর্সেনিক মুক্ত করা যায় না। এরপর আছে থিতানো বা সেডিমেন্টেশন বা ছাকনি, যেটাকে ছাকনি না, সেডিমেন্টেশন হচ্ছে আলাদা জিনিস। পানিকে স্থির রেখে দিলে, দেখো 1 বালতি পানিতে 1 চামচ ফিটকিরি, তো ফিটকিরির সংকেতটা এখানে তোমরা মনে রাখবা, অনেক সময় আসতে পারে এমসিকিউতে বা ইয়াতে। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু কেলাস পানি মিলে ফিটকিরি তৈরি হয়। তো এই ফিটকিরির গুঁড়া যোগ করে আধা ঘন্টা রেখে দিলে পানির সব অপদ্রব্য থিতিয়ে বালতির তলায় জমা হয়। তাহলে পানিকে স্থির যদি রেখে দেওয়া হয় তাহলে পানিতে যে তোমার তুলনামূলক যে বড় যে তোমার ইয়াগুলো আছে, দূষকগুলো আছে, দূষিত পদার্থগুলো আছে, সেগুলো আস্তে 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 নিচের দিকে পড়ে যায়। বালিকণা, ধূলিকণা বা অন্যান্য ইয়া। সাধারণত পুকুরের পানি, নদীর পানিকে এভাবে কি করা হয়, থিতিয়ে দূষণমুক্ত করা হয়। কারণ এখানে প্রচুর বালিকণা, ধূলিকণা বা অন্যান্য ছোট ছোট অণুজীব থাকে। তো তারপর পানিকে উপর থেকে ঢেলে পৃথক করা হয়। তাহলে উপর থেকে, অর্থাৎ পানিকে না নাড়িয়ে উপর থেকে আস্তে আস্তে ঢেলে ফেলা হয়, যাতে করে নিচে যে তুলনামূলক যে ভারী দূষকগুলো আছে সেগুলো নিচে পড়ে থাকে, আর উপর থেকে তোমার পরিষ্কার পানিটাকে নিয়ে নেওয়া হয়। এরপর আছে ছাঁকন। ছাঁকন আমরা সবাই জানি, বর্তমানে বাজারে জীবাণু, আর্সেনিক ও অন্যান্য দূষক দূর করতে ফিল্টার পাওয়া যাচ্ছে। তো দোকান, সাধারণত হোটেলগুলোতে তোমরা দেখবে ফিল্টার, সাদা রঙের এক ধরনের ফিল্টার থাকে। এই ফিল্টার দিয়ে সেকে নিলে পানি বিশুদ্ধ হয়। ঠিক আছে, এরপর এগুলো এমসিকিউ এগুলো আমরা পড়ছি সবগুলোই। ঠিক আছে, তো পিএস পেপার তৈরি, পিএস পেপার তৈরিটা কীভাবে করা যায় এটা একটু দেখি। তো রঙিন শাকসবজি যেমন লাল শাক, বাঁধাকপি, বিট, রঙিন শাকসবজি যেগুলো, রঙিন শাকসবজি বা রঙিন ফুল যেমন রক্তজবা, লাল গোলাপ, ডালিয়া, এগুলো রঙিন ফুল এবং রঙিন শাকসবজি। ঠিক আছে, লাল শাক, বাঁধাকপি, বিট, এগুলো লাল, মানে বিট মানে হচ্ছে তোমার গাজর, বাঁধাকপি হচ্ছে সবুজ, অর্থাৎ যেগুলো রঙিন, সাদা না, মূলা না, মূলা তো সাদা। এর যে কোনো একটি নাও, ছোট ছোট করে কেটে হালকা আঁচে ভাপে সিদ্ধ করো, মানে খুব বেশি সিদ্ধ করা যাবে না, অল্প আঁচে সিদ্ধ করতে হবে। সাধারণত পানিকে একটা পাত্রের মধ্যে একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে নিচ থেকে তাপ দেওয়া হয়, আর ওই ঢাকনারও ছিদ্রযুক্ত ঢাকনার উপর এই পদার্থগুলোকে রাখা হয়। তাহলে সরাসরি তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি সংস্পর্শে সে আসবে না, কিন্তু পানি থেকে যে বাষ্পটা আসবে সেই বাষ্প দিয়ে এটা কি হবে, সিদ্ধ হবে, হালকা সিদ্ধ হবে। তো যে রঙিন নির্যাস পাওয়া যাবে, তো এটা এরকম সিদ্ধ করলে একটা রঙিন নির্যাস ওখান থেকে বের হবে, তাতে 1 টুকরা ফিল্টার পেপার রেখে দাও। তো এই রঙিন নির্যাস বের হলে ওখান থেকে যে ফিল্টার পেপার বাজারে পাওয়া যায়, সেই ফিল্টার পেপারগুলো ওর মধ্যে চুবাইতে হবে। বাতাসে রেখে কিছুক্ষণ শুকিয়ে নাও, শুকানোর পর চিকন চিকন করে কেটে নাও, তৈরি হয়ে গেল তোমার পিএইচ পেপার। তাহলে পিএইচ পেপার তৈরি করা ইজি। লাল শাক বা এগুলো, বিট, এগুলোকে হালকা করে সিদ্ধ করে ওখান থেকে যে নির্যাস বা রসটা আছে সেটা বের করে ফিল্টার পেপারে ইয়া করতে হবে,
ফিল্টার পেপার সেটার সাথে ভিজিয়ে শুকিয়ে নিলে ফিল্টার পেপার তৈরি হবে। এটা তো খ নম্বরে আসতে পারে বা কতে এমসিকিউ আসতে পারে যে ফিল্টার পেপার তৈরির জন্য কেমন শাকসবজি বা ফুল লাগবে, রঙিন সবুজ বা লাল হলুদ এগুলো। তো এই পেপার জানা পিএইচ মান দ্রবণে ডুবিয়ে পিএইচ পরিসরের কালার চার্ট তৈরি করো, সবচেয়ে ভালোটি ব্যবহারের জন্য বেছে নাও। যাই হোক, এগুলো লাগবে না, জাস্ট তোমাদের পিএইচ পেপার তৈরির যে মূল নীতিটা সেটা হলেই যথেষ্ট। ঠিক আছে, এবার দেখো চুনা পাথরের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে। তাহলে চুনা পাথর মানে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে যুক্ত করা হবে কি নাইট্রিক অ্যাসিড। তাহলে কি হবে ক্যালসিয়াম নাইট, যখনই ক্যালসিয়াম থাকবে হাইড্রোজেন অক্সিজেন পানি থাকবে তখন এখানে কি হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। যখনই দেখবা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন এবং হাইড্রোজেন একসাথে আসে তখনই কি হবে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তার এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো নিচের কোনটি হচ্ছে ক্ষার। তো ক্ষার আমরা জানি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। তাহলে এটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে কি হাইড্রোক্সাইড বা অক্সাইড, এটা হচ্ছে হাইড্রোক্সাইড ওএইচ আছে, তাহলে এটা হচ্ছে ক্ষার। আর এগুলো ধাতুর সাথে যদি তোমার হ্যালোজেন থাকে বা ঋণাত্মক আয়ন থাকে যুক্ত, বা হাইড্রোক্সাইড বাদে অন্য ঋণাত্মক আধান যদি ধাতুর সাথে থাকে তাহলে সেগুলো হচ্ছে লবণ। আর হাইড্রোজেনের সাথে যদি কোনো ঋণাত্মক আয়ন থাকে তাহলে সেটা হচ্ছে তোমার অ্যাসিড। তাহলে অ্যাসিড চেনার উপায় হচ্ছে কি হাইড্রোজেন প্লাস ঋণাত্মক আয়ন, হাইড্রোজেন প্লাস ঋণাত্মক আয়ন, এটা হচ্ছে কি অ্যাসিড। তারপর হচ্ছে প্লাস ধাতব আয়ন প্লাস OH, তাহলে সেটা হবে কি এটা হবে অ্যাসিড, এটা হবে কি অ্যাসিড। আর ধাতু এবং OH মিলে হবে ক্ষার, ধাতু এবং OH মিলে হবে ক্ষার, OH অথবা কি ও অক্সিজেন বা অক্সাইড। আর যদি তোমার ধাতুর সাথে তোমার কি থাকে অক্সাইড বাদে অন্য কোনো নেগেটিভ আয়ন থাকে, সেটা সালফেট হোক বা ক্লোরাইড আয়ন হোক, এই নেগেটিভ আয়নগুলো যদি থাকে তাহলে সেটি হচ্ছে তোমার লবণ, এটি হচ্ছে কি লবণ। এইভাবে লবণ অ্যাসিড এবং ক্ষার চেনা যাবে। ওকে, এটা হচ্ছে বেসিক। এর বাইরে ব্যতিক্রম থাকতে পারে, যেমন অ্যামোনিয়া কিন্তু কি ক্ষারীয়, অ্যামোনিয়া কি ক্ষারীয়। ঠিক আছে, এখানে কিন্তু এই সোডিয়াম আছে, তোমার নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, মানে যেগুলো বললাম এগুলো হচ্ছে কি জেনারেলি এটা হয়, আমরা জানি যে সায়েন্স মানেই যার ব্যতিক্রম থাকবে। এরপর দেখো নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ যদি আমরা তৈরি করি তাহলে এখানে কি হয় NH3 প্লাস H2O মিলে কি হয় অ্যামোনিয়াম আয়ন, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে ক্ষারীয় প্রকৃতির জন্য দায়ী আমরা জানি OH মাইনাস। ঠিক আছে, এটা তৈরি হয়, বুঝতে পারছো। তার মানে অ্যামোনিয়া যখন জলীয় দ্রবণটা ক্ষারীয় হয়, যে কোনো জলীয় দ্রবণ ক্ষারীয় হওয়ার পেছনের জন্যই শুধু অ্যামোনিয়া গ্যাস না, যে কোনো জিনিস ক্ষারীয় হওয়ার পেছনে দায়ী হচ্ছে কি হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, এরপর আছে একটু অজানা ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিড। তাহলে যে কোনো একটা ধাতু, মনে করো যে সোডিয়াম, এটার সাথে নাইট্রিক অ্যাসিড যদি আমরা HNO3, তো নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়ায় বর্ণহীন সাদা দ্রবণ উৎপন্ন হয়। উৎপন্ন দ্রবণটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যোগ করলে সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়, কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে তাও দ্রবীভূত হয়ে যায়। দ্রবণটি কি? দেখো এটা তোমাদের বইয়ে ওইভাবে দেওয়া নাই, তারপরও প্রশ্ন করছে। দেখো তো এইখানে কোন যৌগ এটা করে, ঠিক আছে। তো আমরা জানি যে এটা হবে তোমার, তোমরা এখানে দেখো যে এইখানে যে তোমরা এত এই বিক্রিয়াগুলো ফুল বিক্রিয়া তোমাদের দেওয়া নাই, কিন্তু তোমরা শুধুমাত্র যেটা মাথায় রাখবা যে বর্ণহীন নাইট্রেট কার, বর্ণহীন অধক্ষেপ কে তৈরি করে, সাদা বর্ণের অধক্ষেপ কে তৈরি করে, সাদা বর্ণের অধক্ষেপ কিন্তু জিঙ্ক তৈরি করে, সাদা বর্ণের অধক্ষেপ কে তৈরি করে জিঙ্ক তৈরি করে। তো জিঙ্ক ক্ষেত্রে যে ওইখানে যে বিক্রিয়াটা মেইনলি ঘটে সেটি হচ্ছে প্রথমে তোমাদের জিঙ্ক নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার জিঙ্ক নাইট্রেট তৈরি করে। ঠিক আছে, জিঙ্ক নাইট্রেট তৈরি করে। ঠিক আছে, এই জিঙ্ক নাইট্রেট পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করে।
উৎপন্ন করে, জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই জিঙ্ক হাইড্রোক্সাইডকে যখন অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় তখন এখানে একটা জটিল যৌগ তৈরি হয়, ঠিক আছে? এটাকে বলা হয় সোডিয়াম জিঙ্ক হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটা তোমাদের এখানে নাই, তারপরও দিয়েছে তোমার এরকম জিঙ্ক ও এইচ 4 এইরকম একটা যৌগ তৈরি করে, ঠিক আছে? এইরকম একটা যৌগ তৈরি করে, একে বলা হয় একটা জটিল যৌগ। সোডিয়াম জিঙ্ক হাইড্রোক্সাইড একটা জটিল যৌগ, রঙিন যৌগ তৈরি হয় এবং এটা পানিতে দ্রবীভূত হয়। এটাকে পানিতে কি হয়, দ্রবণীয় হয়, আর এইটা হয় বর্ণহীন, ঠিক আছে? তাহলে ওই অর্থে জিঙ্ক। তো বিক্রিয়াগুলো লাগবে না, তোমরা এমনিতে এখানে একটা হিন্টস আছে যে বর্ণহীন সাদা বর্ণের পদক্ষেপ কে দেয়? কপার কিন্তু নীল দেয়, আয়রন লাল বা সবুজ বাদামি দেয়, লেডও একটুখানি লালচে দেয়। তো এখানে জিঙ্ক হবে, জিঙ্ক সাদা পদক্ষেপ দেয়, তাহলে জিঙ্ক। এত অ্যাকচুয়াল বিক্রিয়া তোমাদের হয়তো জানা প্রয়োজন নাই। এরপর দেখো ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর মান 4, পিএইচ এর মান বৃদ্ধি করার জন্য এতে কি যোগ করতে হবে, ঠিক আছে? তো পিএইচ যেহেতু এটা কি, পিএইচ এর মান 4 মানে এটা কম অ্যাসিড, এটার অ্যাসিডিটি বাড়ানোর জন্য কি যোগ করতে হবে? তো এখানে ক্ষারীয় প্রকৃতির পদার্থ মূলত অ্যাসিডিটি বাড়ায়, সেটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ আর ম্যাগনেসিয়াম কার্বনেট। আর এতে নিজেই অ্যাসিড, এ বাড়াবে না, ঠিক আছে? তাহলে নিচে হবে উত্তর 1 আর 3, ঠিক আছে? চুনের পানিকে ঘোলা করে কে? চুনের পানিকে ঘোলা করে কার্বন ডাই অক্সাইড। আর অধিক কার্বন ডাই অক্সাইড দিলে আবার ওটাই কি করে, তোমার আবার স্বচ্ছ করে, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। তো এখানে বলছে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসের বর্ণ কি? তো এটা হচ্ছে তোমার বাদামি লাল, এগুলো বইয়ে দেখে নিবা। এটা হচ্ছে বাদামি লাল, কি বাদামি লাল। আর NO যেটা নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে বর্ণহীন, এটা হচ্ছে কি বর্ণহীন। বাদামি লাল এটা, আর NO হচ্ছে বর্ণহীন। চুনের পানির পিএইচ মান 7 থেকে বেশি না কম হবে? তো চুনের পানিতে আসলে কি কি থাকে? তো চুনের পানি মূলত হচ্ছে কি ক্যালসিয়াম, এইটা এটা হচ্ছে চুনের পানি। চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা হচ্ছে ক্ষারীয়। তো যেহেতু ক্ষারীয় তাহলে পিএইচ এর মান কি হবে? এটা দ্রবণের সাথে ও দ্রবণে কি করবে, এটা OH দান করবে। যেটা ক্ষারীয়, ক্ষারীয় হলে পিএইচ এর মান 7 থেকে কি হয়, বেশি হয়। ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান 7 এর থেকে বেশি হবে, ঠিক আছে? এরপর বলছে যে এক্স গ্যাসটির জলীয় দ্রবণের একটি রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো। তো এইখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে মূলত তোমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে? এটা অ্যামোনিয়া গ্যাস, এটা হচ্ছে তোমার অ্যাসিড জাতীয় পদার্থ। এটাকে যখন তোমরা কি করবা, পানির সাথে বিক্রিয়া করবা, তখন এখানে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তো এটাই হচ্ছে একটি রাসায়নিক ধর্ম বলছে, তাহলে এটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, অর্থাৎ এটা হচ্ছে কি ক্ষারীয়, ঠিক আছে? বইয়ে আরও ডিটেলস আছে, বইয়ের ওই এগুলো দেখে নিবা। এরপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে এক্স গ্যাস চালনা করলে কি হবে? অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের মধ্যে যদি আমরা কি করি, HCl চালনা করি, তাহলে কি হবে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে। কি তৈরি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হবে। আর কি তৈরি হবে? পানি তৈরি হবে, ওকে। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, NH4 হবে। আর গ নম্বরে এখানে কি হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে না, আর হবে ক্যালসিয়াম ক্লোরাইড, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো গ নম্বরটা দেখো, এখানে কি আছে আমাদের, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পিএইচ এখানে উৎপন্ন হবে, অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে? আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এখানে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড। এর তো অক্সিজেন নাই, তাহলে পানি উৎপন্ন হবে না। অক্সিজেন থাকলে পানি উৎপাদন হইতো। এরা পিওর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, শুধু লবণ। এখানে পানি উৎপাদন হওয়ার মতো কি নাই, অক্সিজেন নাই। তো এখানে শুধু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ঠিক আছে? ঘ নম্বরে, তাহলে ঘ নম্বরে শুধু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে।